নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয়ে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। 16ই জুলাই বঙ্গেশ্বরী পথে নামছেন, তার সঙ্গে সংগত করবেন ছোটবাবু। কলেজ স্কোয়ার থেকে ডরিনা ক্রসিং। আমি চোখ বন্ধ করে দেখতে পাচ্ছি সেখানে নানাবিধ প্ল্যাকার্ড থাকবে, বাংলা বিরোধী বিজেপি দূর হটো, বাঙালির একমাত্র রক্ষাকর্ত্রী হচ্ছেন বঙ্গেশ্বরী, বাঙালির অপমান মেনে নেবেন না তিনি বলবেন আমাকে যা খুশি বলুন, আমাকে অপমান করুন, কিন্তু বাংলা মাকে দয়া করে অপমান করবেন না, এই কথাগুলো বলবেন। ইতিমধ্যে জয় হিন্দ কলোনিতে তৃণমূলের রাজ্যসভার 4 সাংসদ 24 ঘন্টা অবস্থান করছেন। আবার বিহারে যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হচ্ছে ভোটার তালিকায়, কমিশন সূত্রে জানা গেছে এখনো পর্যন্ত 35 লক্ষ নাম বাদ পড়ার সম্ভাবনা। এদের অনেকে মৃত, অনেকে দীর্ঘদিন বিহারে থাকেন না এবং অনেকে অবৈধ কাগজপত্র নিয়ে ভোটার তালিকায় নাম তুলেছেন। 88% মানুষ এনুমারেশন ফর্ম পূরণ করেছেন বলে নির্বাচন কমিশন জানিয়েছে। সময়সীমা শেষ হতে আরো কিছুটা বাকি আছে। আমার ধারণা মোটামুটি সবাই ওই এনুমারেশন ফর্ম পূরণ করে জমা দেবে। এখন প্রশ্ন হলো, রাজ্যের শাসক দল এই বিষয়টাকে বেছে নিয়েছে কেন? মরিয়া হয়ে বেঁচেছে। বাংলায় কথা বললে বিজেপি শাসিত রাজ্যে নিগ্রহের মুখে পড়তে হচ্ছে, জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হচ্ছে, এই যে একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছে শাসক দল, এটা কিন্তু বুমেরাং হবে। একটা জিনিস স্পষ্ট, রাজ্যের শাসক দল রোহিঙ্গা, অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীরা চিহ্নিত হোক, তারা দেশ ছাড়তে বাধ্য হোক বা তাদের নাম ভোটার তালিকা থেকে বাদ যাক, ভোট ব্যাংক রাজনীতির স্বার্থে এটা চাইছে না। পশ্চিমবঙ্গ থেকে, কলকাতা থেকে লক্ষ লক্ষ ছেলে মেয়ে ভারতবর্ষের বিভিন্ন প্রদেশে কর্মসূত্রে পড়াশোনার জন্য থাকেন। তারা বাংলা ভাষাতেই কথা বলেন, তারা পুজোতে মাতেন, সেখানকার স্থানীয় মানুষের সঙ্গে তাদের নিবিড় যোগাযোগ আছে। আমি কারোর মুখে শুনিনি কেউ বলেছেন যে বাংলায় কথা বলার জন্য, বাঙালি পরিচয় দেওয়ার জন্য তারা কোনো রকম বৈষম্যের শিকার হয়েছেন। বরঞ্চ তাদের বঙ্কিম কটাক্ষ শুনতে হয় যে বঙ্গেশ্বরী রাজ্য থেকে শিল্পকে তাড়িয়েছেন, টাটাকে তাড়িয়েছেন, সিঙ্গুরের টাটার কারখানার সব ভেঙে দিয়ে সেখানে সর্ষের চাষ হচ্ছে, অন্য রাজ্য যখন এগিয়ে যাচ্ছে তখন বাংলা কেন পিছিয়ে যাচ্ছে। মুখ্যমন্ত্রী তার এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন, বলেছেন যে জাতীয় গড় বেকারত্বের যে হার, তার থেকে পশ্চিমবঙ্গের হার কম। আচ্ছা, জাতীয় গড় ভারতবর্ষের সমস্ত রাজ্যকে নিয়ে হয়, তার মধ্যে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলো আছে, অন্য দু একটি পিছিয়ে পড়া রাজ্য আছে, তাদের সম্মিলিত বিষয়টাই জাতীয় গড় হিসাবে বিবেচিত হয়। তাহলে জাতীয় গড়ের থেকে পশ্চিমবঙ্গের বেকারত্বের হার কম, এই দাবির নীতি আয়োগ বলেছে ঠিক আছে, তাতে কি এসে যায়? আমি যে বললাম না, জাতীয় গড় সমস্ত রাজ্যের যে পরিসংখ্যান তার উপর নির্ধারণ করা হয়। আমি তো দেখবো শিল্পোন্নত রাজ্যগুলো, মহারাষ্ট্র দেখবো, তামিলনাড়ু দেখবো, গুজরাট দেখবো, তেলেঙ্গানা দেখবো, অন্ধ্রপ্রদেশ দেখবো, এমনকি উড়িষ্যা দেখবো, এমনকি মধ্যপ্রদেশ দেখবো, এমনকি উত্তরপ্রদেশ দেখবো। তাদের বেকারত্বের হার কত আর আমাদের বেকারত্বের হার কত? জাতীয় গড় এখানে তো বিবেচ্য নয়। পশ্চিমবঙ্গে প্রস্তাবিত বিনিয়োগ কেন্দ্রীয় সরকারের পরিসংখ্যান অনুযায়ী দেশের মধ্যে চতুর্থ, কিন্তু বিনিয়োগ যে বাস্তবায়িত হয়েছে তার নিরিখে যদি দেখেন, পশ্চিমবঙ্গ দেশের প্রথম 12টা রাজ্যের মধ্যে নেই। এটা বাস্তব। অনেক
প্রতিশ্রুতি আসে, সেই প্রতিশ্রুতির কতটা বাস্তবায়িত হয়। মাননীয়ার হাসি মুখের ছবি শেষ কবে দেখেছেন যে কলকারখানার উদ্বোধনে গেছেন তিনি? পাতাজোড়া বিজ্ঞাপন বেরিয়েছে তার হাসি মুখের ছবি। লাস্ট দেখলাম জিন্দালদের শালবনির কারখানার শিলান্যাসে, তারপরে তো অনেক দিন হয়ে গেল, আর কোথায় নেই। একদিকে প্রাতিষ্ঠানিক হয়েছে দুর্নীতি, সর্বত্র দুর্নীতি, এ তো আর কেউ অস্বীকার করতে পারবে না। আরে অতি বড় তৃণমূল সমর্থক জানেন যে দুর্নীতির প্রাতিষ্ঠানিকীকরণ হয়েছে। তারপর ভেঙে পড়া আইন শৃঙ্খলা, তৃণমূলের লোকজনই খুন হচ্ছে। যে সংখ্যালঘুদের উপর এত দরদ মুখ্যমন্ত্রীর, সেই সংখ্যালঘুরাই খুন হচ্ছে, এবং অধিকাংশ ক্ষেত্রে খুনিরাও আবার সংখ্যালঘু সম্প্রদায়। ভাঙড়ে খুন হচ্ছে তৃণমূলের নেতা, মালদায় খুন হচ্ছে তৃণমূলের নেতা। যেখানে যেখানে এই ধরনের খবর আসছে অধিকাংশ ক্ষেত্রে সেটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফসল। আর মাননীয়া এই সমস্ত বিষয় থেকে মানুষের নজর ঘোরাবার জন্য ওই ন্যারেটিভটা তৈরি করছেন যে বিজেপি বাংলা বিরোধী, বাংলায় কথা বললেই নাকি নিগ্রহের শিকার হতে হয়। দেখুন, পরিযায়ী শ্রমিকরা এই রাজ্য ছেড়ে বাইরের রাজ্যে কাজের খোঁজে যাচ্ছেন কেন? একটাই কারণ, এখানে কাজের সুযোগ কম, সেই জন্য তারা যেতে বাধ্য হচ্ছেন। এবং এই পরিযায়ী শ্রমিকদের সবাই যে ভারতের নাগরিক তার কি গ্যারান্টি আছে? আমাদের রাজ্য সরকারেরই তো উচিত পরিযায়ী শ্রমিক হিসাবে যারা বাইরের রাজ্যে কাজ করতে যাচ্ছেন তাদের প্রকৃত পরিচয়টাকে জেনে নেওয়া। সারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্য অবৈধ অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে তাদের ডিপোর্ট করার কাজ করছে। স্টালিনের তামিলনাড়ুও করছে, রেবন্ত রেড্ডির তেলেঙ্গানাও করছে, চন্দ্রবাবুর আন্ধ্রাও করছে, সবাই করছে। তাহলে সবাই বাংলা বিরোধী? হাজার হাজার ছেলেমেয়ে, লক্ষ লক্ষ ছেলেমেয়ে কর্মসূত্রে ভারতের বিভিন্ন রাজ্যে আছেন, স্থায়ীভাবে আছেন। তা তাদেরকে সমস্যার মধ্যে ফেলে দিচ্ছেন না তো মাননীয়া? এই ধরনের ন্যারেটিভ তৈরি করে, যেটা ফলস ন্যারেটিভ। অর্থাৎ অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের যাতে চিহ্নিত না করা যায়, যাতে তাদের ভোটার তালিকা থেকে নাম বাদ না দেওয়া হয়, সেটা নিশ্চিত করার জন্য এই ন্যারেটিভ। কতজনকে ডিটেইন করেছে এখনো পর্যন্ত? সাকুল্যে হয়তো 1000 জন। আর কত মানুষ বাংলা থেকে পড়াশোনার জন্য, কাজের সূত্রে দেশের অন্যান্য রাজ্যে থাকেন? কয়েক লক্ষ। আর যাদেরকে এখনো অবধি ডিটেইন করে পরিচয় জানতে চাওয়া হয়েছে, নথি চাওয়া হয়েছে, তাদের সংখ্যা যত বাংলাভাষী মানুষ পশ্চিমবঙ্গের বাইরে থাকেন তার ভগ্নাংশ মাত্র নয়। আসলে মরিয়া হয়ে খড়কুটো আঁকড়ে ধরা, এবং তাতে সঙ্গত করছে কারা? ওই তৃণজীবী বুদ্ধিজীবীরা, এবং অবশ্যই তৃণমূলের বি টিম বামপন্থীরা। বামপন্থীরা পথে নামবেন, ওরে বাবা, দরদ একেবারে উথলে উথলে পড়ছে। অবৈধ অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের চিহ্নিত করার উদ্যোগ যখন নেওয়া হচ্ছে, তখন বামপন্থীরা তৃণমূলের সুরে সুর মিলিয়ে দেখুন পথে নেমে পড়ছেন। কিন্তু বাংলাদেশে যখন হিন্দু নিগ্রহ হয়, যখন সনাতনীদের মন্দির ভেঙে দেয়া হয়, সনাতনী মাতৃশক্তির সম্ভ্রম নিয়ে টানাটানি হয়, যখন আমাদের সতীপীঠ যশোরেশ্বরী কালী মন্দিরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মাকে যখন সোনার মুকুট পরিয়েছিলেন, সেই সোনার মুকুট যখন দুষ্কৃতীরা চুরি করে, তখন এই সেকু মাকুলা মুখে কুলু পিঠে থাকেন। কিন্তু রোহিঙ্গা বাংলাদেশি অনুপ্রবেশকারীদের প্রতি কি দরদ দেখুন। বাংলাদেশে হিন্দুদের এথনিক ক্লেনজিং করা হচ্ছে, চুপ, মুখে কুলু, ভোট ব্যাংক। বেশি কথা বললে, হিন্দুদের হয়ে কথা বললে যদি ভোট ব্যাংক অসন্তুষ্ট হয়, যদি কুপিত হয়, বলা যাবে না। হিন্দুরা শূন্য হয়ে যাক, সেকো মাকুদের চরিত্রের কোনো বদল হবে না। বঙ্গবাসীদেরকে চিনে রাখুন, এদের দ্বিচারিতাটা যত দিন যাচ্ছে তত সামনে আসছে। আসলে এরা হচ্ছে তৃণমূলের বি টিম। ওই নো ভোট টু বিজেপি ক্যাম্পেইন করে যারা আসর গরম করেছিল 21-এ, এবং যার সুফল তৃণমূল পেয়েছিল 21-এর নির্বাচনে,
তারাই আবার পথে নামবেন, হয়তো একটু অন্য অবতারে, এবং তাদের সঙ্গত করার জন্য এই বাংলায় লোকের অভাব নেই। এই হচ্ছে বাস্তব পরিস্থিতি। দেখুন, তৃণমূলের তৈরি ন্যারেটিভটাকে কিভাবে সমর্থন জানাচ্ছে বামপন্থীরা। তৃণমূল যেদিন বাজার গরম করবে, রাস্তায় নামবে, মাননীয়া ছোটবাবু তৃণমূলের ছোট বড় মেজ কুচো গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে পদযাত্রা করবেন, তারপরে পদযাত্রা শেষে এসে বিরাট জ্বালাময়ী ভাষণ দেবেন, ঠিক সেদিনই বামপন্থীরা দক্ষিণ কলকাতায় একই রকম মিছিল করবে। অর্থাৎ বুঝতে পারছেন, এক বন্ধনীতে সব। এদের দরদ অনুপ্রবেশকারীদের প্রতি, এদের দরদ রোহিঙ্গাদের প্রতি, একটাই কারণে, ভোট ব্যাংক। কিন্তু গরিব মুসলমান, বাংলাভাষী গরিব মুসলমান যারা পশ্চিমবাংলার গ্রামে গঞ্জে থাকে, তাদের জীবনের কতটা মান উন্নয়ন হয়েছে। বাম জমানায় গরিব মুসলমান, বাঙালি মুসলমানদের দুর্দশার করুণ চিত্র সাচার কমিটির রিপোর্ট প্রকাশ করেছিল। বুদ্ধবাবু মানতে চাননি, তারপর তো গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গেছে। তৃণমূল এসছে, তৃণমূল বিরাট সংখ্যালঘু দরদি, ইমাম মুয়াজ্জিমদের ভাতা দিচ্ছেন, আর শাহজাহান, জাহাঙ্গীর, কাইজার, মুদাস্সারের মতো স্ট্রং ম্যানদের মদত দিচ্ছেন, আর কিছু স্কলারশিপ, আর কিছু অমুক তমুক। আসলে মুসলিমরা তৃণমূলের কাছে তেজ পাতার মতো, যেটা শুভেন্দুবাবু বলেন। তাদের ভোটটা নেবেন, তাদেরকে বিজেপির জুজু দেখাবেন, কিন্তু প্রকৃত উন্নয়ন বলতে যা বোঝায় সেই উন্নয়নে তারা সামিল হতে পারবেন না। এই যে পরিযায়ী শ্রমিকরা মালদা, মুর্শিদাবাদ, বীরভূম, অন্যান্য জেলা থেকে কাজের খোঁজে বাইরে যায়, তাদের সংখ্যাগরিষ্ঠ মুসলিম। কেন যাচ্ছেন তারা? কাজের সুযোগ নেই বলে যাচ্ছেন, বাধ্য হচ্ছেন যেতে। এদের সবাই বাংলাদেশে অনুপ্রবেশকারী বা রোহিঙ্গা নয়, আবার এদের মধ্যে বাংলাদেশি অনুপ্রবেশকারী রোহিঙ্গা মিশে আছে। তাদেরকে চিহ্নিত করতে হবে। এই প্রক্রিয়ায় কিছু গলদ হতেই পারে, সেই গলদ সংশোধন করতে হবে। সেটা রাজ্য সরকার তো উদ্যোগ নেবে, তাদের তো একটা আলাদা মন্ত্রক থাকতে হবে। বিভিন্ন রাজ্যে বাংলা থেকে যে পরিযায়ী শ্রমিকেরা যাচ্ছে, তাদের যাবতীয় তথ্য তালাশ সংশ্লিষ্ট রাজ্য সরকারকে জানাতে হবে। তাহলে তো এই বিষয়গুলো থাকে না। কিন্তু তা না করে ভোট ব্যাংক সুরক্ষিত করার জন্য বাঙালি আবেগকে একটু সুড়সুড়ি দিয়ে দিই, দেখো বিজেপি বাংলা ভাষা বিরোধী, এই ন্যারেটিভটা খাওয়াতে চাইছে, কিন্তু সফল হবে না। কারণ চৌর্যবৃত্তির সাম্রাজ্য যেভাবে পশ্চিমবঙ্গে প্রতিষ্ঠিত হয়েছে, মানুষের একটা বড় অংশ আন্তরিকভাবে বদল চাইছে। এখন অনেকে বলেন, দাদা বদল তো মানুষ চাইছে, কিন্তু ভোটের দিন কি হয় আপনারা তো জানেন, অনেক মানুষ ভোট দিতে পারেন না, গণনা কেন্দ্রে কারচুপি হয়, কেন্দ্রীয় হস্তক্ষেপ ছাড়া হবে না। এখন প্রশ্ন হলো, কেন্দ্রীয় হস্তক্ষেপ বলতে আমরা কি বুঝি? গোদা বাংলায় বুঝি 355, 356। বিজেপির ঘোষিত নীতি কোনো অবস্থাতেই 355, 356 প্রয়োগ করা হবে না। আমি সমর্থন করি। একটা নির্বাচিত সরকারকে আমি কেন ফেলে দেব? আমি জনগণের আশীর্বাদ নিয়ে ক্ষমতায় আসবো যদি আমার দম থাকে। কিন্তু তার মানে এই নয় যে কেন্দ্রীয় হস্তক্ষেপের পরিসরটাই নেই। 355, 356 ধারা ছাড়া কি কেন্দ্রীয় হস্তক্ষেপের পরিসর নেই? অবশ্যই আছে, সাংবিধানিক কাঠামোর মধ্যেই আছে। নির্বাচন কমিশন একটি স্বয়ংশাসিত প্রতিষ্ঠান। তারা যেমন স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন করছে নির্ভুল ভোটার তালিকার জন্য, তারা তেমনি নির্বাচনের আগে, নির্বাচনের দিন, গণনার দিন এবং গণনা পরবর্তী সময়ে রাজ্যের আইন শৃঙ্খলা যাতে ঠিক থাকে তার জন্য পদক্ষেপ নিতে পারে। তাদের হাতে ক্ষমতা আছে রাজ্য প্রশাসনের ভূমিকাকে নির্বাচনের মাস দুয়েক আগে থেকেই ন্যূনতম করে দেওয়া। অনুপ্রাণিত গৃহপালিত প্রশাসনের আধিকারিকদের নির্বাচনের কাজের সঙ্গে যুক্ত না রাখা।
কেন্দ্রীয় বাহিনীর মোতায়েনটাকে এমনভাবে করা, তাদের উপর এমনভাবে নজরদারি রাখা, কুইক রেসপন্স টিমের গতিবিধিকে পর্যালোচনা করা, এগুলো নির্বাচন কমিশন ইচ্ছে করলেই করতে পারে। এবং শুধু কেন্দ্রীয় বাহিনী কেন, দেখুন এখন সীমান্তে অশান্তি আছে, ভারত বাংলাদেশ সীমান্ত উত্তেজনা আছে, চীন ভারত সীমান্তে উত্তেজনা আছে, পাকিস্তান ভারত সীমান্তে তো উত্তেজনা আছে। তাহলে আপনি নির্ধারিত সংখ্যায় কেন্দ্রীয় বাহিনী নাও পেতে পারেন, কারণ শুধু তো পশ্চিমবঙ্গে ভোট হবে না, আসামে ভোট হবে, তামিলনাড়ুতে ভোট হবে, কেরালায় ভোট হবে, সব জায়গায় কেন্দ্রীয় বাহিনী পাঠাতে হবে। আবার ছত্তিশগড় প্রমুখ অঞ্চলে মাওবাদী বিরোধী অভিযান তীব্রতর হচ্ছে। 2026-এর মার্চ মাসের মধ্যে দেশকে মাওবাদী মুক্ত করার শপথ নিয়েছে কেন্দ্রীয় সরকার। তাই যতটা কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজন তত কেন্দ্রীয় বাহিনী নাও পাওয়া যেতে পারে। তাহলে অল্টারনেটিভ আছে, বিভিন্ন রাজ্যের সশস্ত্র পুলিশ বাহিনীকে মোতায়েন করা এবং তাদের দায়বদ্ধতা সুনিশ্চিত করা, যে আপনারা যে যে কেন্দ্রের দায়িত্বে থাকবেন, কোনো অভিযোগ উঠলে, ভোট লুটের, গন্ডগোলের, বৈধ ভোটাররা ভোট দিতে পারছেন না, তা আপনারা রেসপন্সিবল থাকবেন। যদি আপনারা দায়িত্ব যথাযথভাবে পালন না করতে পারেন, ইউ হ্যাভ টু ফেস দ্য কনসিকুয়েন্সেস। এই কঠোর বার্তা দিতে হবে নির্বাচন কমিশনকে। এবং যে স্ট্রং ম্যান তৃণমূলের মদতে যারা ভোট লুট করে, মানুষকে ইন্টিমিডেট করে, তাদেরকে ভোটের আগেই এলাকা থেকে সরাতে হবে। প্রয়োজনে কমিশন নির্দেশ দেবে এদেরকে গ্রেপ্তার করা। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. দেখুন 2011 সালে যে ভোট হয়েছিল, কেন্দ্রীয় বাহিনী ছিল, নির্বাচন কমিশন সক্রিয় ছিল, মানুষ পরিবর্তন ঘটিয়ে দিয়েছিল, কোনো কেন্দ্রীয় হস্তক্ষেপ হয়নি। কিন্তু এমন টাইট ছিল নির্বাচন কমিশন যে ট্যাফও করতে পারেনি সিপিএম এর গুন্ডা বদমাইশরা। তাই মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে পশ্চিমবঙ্গে পালাবদলটা করেছিল। পশ্চিমবঙ্গের একটা বড় অংশের মানুষ কাঙ্ক্ষিত পরিবর্তন চাইছেন। 15 বছরের একটা ডিসপেন্সেশন, যেই ডিসপেন্সেশন সবার আগে শিক্ষা ব্যবস্থাটাকে ভেঙে দিয়েছে, অযোগ্য দাগিদের চাকরি বাঁচাতে সওয়াল করছে। শিক্ষা হচ্ছে একটা জাতির মেরুদণ্ড, সমাজের মেরুদণ্ড। সেটা যদি ভেঙে দেয় একটা সরকার পরিকল্পিত লুটপাটের মাধ্যমে, তাহলে এই সরকারের কি ক্ষমতায় থাকার কোনো নৈতিক অধিকার আছে? নেই। তা মানুষ এটা বুঝছেন। মানুষের বড় অংশের মধ্যে পরিবর্তনের আকাঙ্ক্ষা, এবং যারা লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রীর উপভোক্তা, তাদেরও একটা বড় অংশ চাইছেন। এই যে বিজেপি 2,33,27,000 ভোট পেয়েছে, সনাতনী ভোট পেয়েছে, এই সনাতনী মাতৃশক্তি ভোট দিয়েছে, এরাও তো লক্ষ্মীর ভান্ডার প্রাপক, এরাও তো কন্যাশ্রীর সুবিধাভোগী। আর মানুষ জানেন, বাংলার মাতৃশক্তি জানেন, যেই ক্ষমতায় আসুক সে এই প্রকল্পগুলো বন্ধ করবে না। কিন্তু আপনি যদি 355 বা 356 দ্বারা জারি করেন, তাহলে তৃণমূল শহীদের মর্যাদা পাবে। বলবে দেখো, দিল্লির শাসকরা অগণতান্ত্রিক ভাবে গায়ের জোরে আমাদের সরকারকে ভেঙে দিয়েছে। তখন যারা এখন সোচ্চার তৃণমূলের বিরুদ্ধে, তাদের একটা অংশ মনে করতে পারে এটা অন্যায় কাজ হয়েছে, ভোটের মাধ্যমে যাওয়ার হবে। তৃণমূল তখন ভিকটিম কার্ড খেলবে, শহীদের মর্যাদা পাওয়ার চেষ্টা করবে। শহীদের মর্যাদা তো দেওয়া যাবে না, শহীদের মর্যাদা দেওয়া যাবে না। কেন্দ্রীয় হস্তক্ষেপ 355-56 বাইরেও হয়, সাংবিধানিক কাঠামোর মধ্যে হয়। কেন্দ্রীয় সরকার এবং নির্বাচন কমিশন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, প্রকৃত ভোটার তালিকার উপর ভিত্তি করে যদি নির্বাচন করতে চায়, তারা পারবে। অতীতে আমাদের সেই দৃষ্টান্ত এই রাজ্যেই আছে।
এবং নির্বাচন কমিশনের এখনকার ভূমিকা যথেষ্ট ইতিবাচক। এখানেও স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন চালু হবে। 2002-তে হয়েছিল 27 লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছিল, এবারও হোক, নির্ভুল ভোটার তালিকায় ভোট হোক এবং নির্বাচন কমিশন এমন ব্যবস্থা নিক যে সাধারণ মানুষের আস্থা ফিরে আসে। যেখানে কখনো কোনো গন্ডগোল হয় না সেখানে কেন্দ্রীয় বাহিনী ঘুরছে, আর যেখানে গন্ডগোল হয় কেন্দ্রীয় বাহিনীর দেখা নেই, তোমার দেখা নাই রে, তোমার দেখা নেই। ভোটের 2 দিন আগে তাদেরকে নানাভাবে প্রলুব্ধ করা হয় যাতে তারা ঠুটো জগন্নাথ হয়ে থাকে। ধরুন একটা বিধানসভা কেন্দ্রে 1000-1200 বুথ আছে, 50-60টা বুথকে বেছে নেয় শাসক দল, যেখানে তারা নিজেদের মতো ভোট করায়। সেই জায়গাগুলো পরিসংখ্যান আছে তো, কোথায় কত ভোট পড়েছে, সেই জায়গাগুলোকে চিহ্নিত করে ব্যবস্থা নিলেই ভোট লুট করা যাবে না। তাই 355-356 ধারা জারির দাবি যারা করছেন তারা ভুলে যাচ্ছেন যে এটা যদি কেন্দ্রীয় সরকার করে তাহলে শহীদের মর্যাদা পাবে তৃণমূল। শহীদ হতে দেবেন না। জনগণ মনে করলে ঝেঁটিয়ে বিদেয় করবে ভোট দিয়ে। আমাদের উচিত হচ্ছে একটা বিষয় নিয়ে সরব হওয়া, যে সুষ্ঠু, অবাধ, রক্তপাতহীন এবং প্রকৃত ভোটার তালিকা মেনে নির্বাচন করা, যাতে একজনও প্রকৃত ভোটার ভোট দিতে পারেননি এমন অভিযোগ না ওঠে। এই দায়িত্ব নির্বাচন কমিশনের উপর চাপ সৃষ্টি করতে হবে যাতে তারা এইগুলো এনশিওর করে। কেন্দ্রীয় সরকারও ওই রাষ্ট্রপতি শাসন জারি করবে না, করলেই শহীদের মর্যাদা পাবে তৃণমূল। এই শহীদের মর্যাদা তৃণমূলকে পেতে দেওয়া যাবে না। তাহলে যারা এখন তৃণমূল বিরোধী বা এই চৌর্যবৃত্তির সাম্রাজ্যকে উৎখাত করতে চাইছেন তাদের একটা অংশ আবার আবেগতাড়িত হয়ে এই কেন্দ্রীয় হস্তক্ষেপের বিরুদ্ধে বা তৃণমূলকেই না ভোট দিয়ে দেয়। শ্রমিকবাবু যথার্থ বলেছেন, তৃণমূলকে শহীদের মর্যাদা দেয়া চলবে না।